আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সংখ্যা নিয়ে আলোচনা নিয়ে আসতেছি। এখন সংখ্যা আমাদের কি কাজে লাগে, কারণটা কি, সংখ্যা কি কাজে লাগে এটা যদি আমরা না জানি, না বুঝি, তাহলে কিন্তু আমরা সংখ্যা শেখার যে আগ্রহ, সে আগ্রহটা আমাদের মধ্যে থাকে না। আমাদের হচ্ছে বাস্তব জীবনের মধ্যে এই সকাল বেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একবারে রাত্রিতে ঘুমানো যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের যে জিনিসটা দরকার, আমাদের সঙ্গে প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে, সেটা হচ্ছে সংখ্যা। সেই সংখ্যা নিয়ে আলোচনা করব। সংখ্যা নিয়ে যুগ জিজ্ঞাসার যুগে যুগে কালে কালে অনেক মানুষের জিজ্ঞাসা রয়েছে। সংখ্যার ব্যাপক আলোচনা আছে। আমি একটি ক্লাসের মাধ্যমে সংখ্যা নিয়ে যাদের জিজ্ঞাসা আছে, আহ, তাদের অনেকটাই তাদের জিজ্ঞাসার খোরাক এই ভিডিওর মধ্যে মেটাতে পারবো বলে ইনশাআল্লাহ। তাই চলো আলোচনা আমাদের আলোচনার মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে আমরা শিখে নিই সংখ্যাটা কি। সংখ্যা কিন্তু আজকেই ব্যবহার হয়। সেই আদিম প্রাচীনকালে গুহাবাসী যখন মানুষ ছিল, তখনও তারা আহ সংখ্যার তখন আবিষ্কার আবিষ্কার হয়নি। তখন তারা এইরকম করে এইরকম করে দাগ দিয়ে তারা গণনা করত এক সময়। তারপরে কালের পরিক্রমায় সময় যাওয়ার পরে বিভিন্ন সভ্যতার মধ্যে এই সংখ্যার ব্যবহার পাওয়া যায়। যেমন দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতা, মায়ান সভ্যতা, চীন সভ্যতা, তারপরে ভারতবর্ষের সভ্যতা, মিশরীয় সভ্যতা। এই সভ্যতাগুলোতে আহ সংখ্যার যে রীতিনীতি, কাজকর্ম, সংখ্যা নিয়ে ব্যাপক যে আলোচনা, সেগুলো এখানে পাওয়া যায়। তো সংখ্যা নিয়ে অনেক বিজ্ঞানী অনেকভাবে নিরলস পরিশ্রম করে গেছেন, যার জন্য সংখ্যা আমাদের কাছে, সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের জানার অনেক আগ্রহ। সেই জন্য আমি সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। তার ইংরেজি শব্দ ডিজিট। ডিজিট তো সংখ্যা আমাদের সাধারণত যেগুলা বাস্তব জীবনে সংখ্যা কাজে লাগে, তার মধ্যে এক নম্বরে যদি আমরা দেই, সংখ্যা সাধারণত এক নম্বরে দশমিক সংখ্যা। দশমিক দশমিক সংখ্যা। দুই নম্বরে বাইনারি সংখ্যা। তিন নম্বরে আহ দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, হেক্সা ডেসিমেল সংখ্যা। আর চার নম্বরে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা। এই যে সাধারণত এই সংখ্যা পদ্ধতিগুলো আমাদের শিক্ষার্থীদের জানা অতীব প্রয়োজনীয়। তার মধ্যে থেকে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সংখ্যার মধ্যে, সেটা হচ্ছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তো সংখ্যা জানার আগে আমাদের আরো একটা জিনিস জেনে রাখা দরকার। আমাদের সাধারণত ভারত উপমহাদেশের সংখ্যা, অঙ্কের কথাগুলো আলোচনা করতে গেলেই ভারতের একজন একজন প্রখ্যাত গণিতবিদ আর্যভট্টের কথা আসে। তিনি ভারতীয়রা মনে করেন যে তিনি শূন্য আবিষ্কার করেছেন এবং তাকে পাটিগণিতের জনক বলা হয়, এবং ভারতীয়রা তাকে পাটিগণিতের জনকের পাশাপাশি তাকে গণিতের জনক জনক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং যা সবাই মেনে নেয় যে আর্যভট্ট হচ্ছে গণিতবিদ। তাকে গণিতবিদ বলে, গণিতের জনক বলে ভারতীয় উপমহাদেশে। কিন্তু ব্রিটিশরা সাধারণত আর্কিমিডিসকেই গণিতের জনক বলে। যাই হোক, এখন
আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তো সংখ্যা পদ্ধতি নিয়ে সাধারণত যে ডিজিট, যে বর্ণগুলো নিয়ে আলোচনা করব, যে চিহ্নগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো সাধারণত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9, এগুলা। এই যে 0 থেকে শুরু করে নিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় অঙ্কের জন্য, অঙ্ক প্রকাশের জন্য, এই চিহ্নগুলোকে আমরা সাধারণত এগুলাকেই আমরা অঙ্ক বলি। এগুলাকেই আমরা অঙ্ক বলি। যদি অঙ্ক এগুলাকে আমরা অঙ্ক বলি। যদি অঙ্কের সংজ্ঞা দিতে চাই, এতকে আমরা ডাইরেক্ট লিখি এত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে অঙ্ক বলি, অঙ্ক বলে আমরা বলি। তো সংখ্যা জানার আগে কেন অঙ্ক নিয়ে আলোচনা করলাম, আসো আমরা জেনে নিই যে এই অঙ্ক যদি আমরা না জানি, অঙ্ক সম্পর্কে যদি সঠিক জ্ঞান না রাখি, তাহলে আমরা সংখ্যা সম্পর্কে সঠিক জ্ঞান আমরা সঠিকভাবে জানতে পারবো না। সেই জন্য অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে অঙ্ক বলে। তার মধ্যে থেকে এই এক এক থেকে শুরু করে নিয়ে 9 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে এখানে 9টা অঙ্ক, এই 9টা অঙ্ককে এদের নিজস্ব যে মান আছে, এদেরকে আমরা সার্থক অঙ্ক বলে থাকি। এদেরকে আমরা বলি সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক, এদেরকে বলি আমরা সার্থক অঙ্ক। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে সার্থক অঙ্ক বলে। ইংরেজিতে এটাকে সিগনিফিকেন্ট নাম্বার বলা হয়। এবং থাকলো কি শূন্য, শূন্যকে আমরা সাধারণত অভাব জ্ঞাপক অঙ্ক বলে থাকি, অভাব জ্ঞাপক অঙ্ক বলে থাকি। শূন্যকে আমরা অভাব জ্ঞাপক অঙ্ক বলে থাকি। শূন্যকে জেনে রাখা ভালো, শূন্যকে অভাব জ্ঞাপক অঙ্ক বলে, অঙ্ক বলে। শূন্যকে অভাব জ্ঞাপক অঙ্ক বলে। অনেকেই শূন্যকে সহকারী অঙ্ক বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই ক্ষেত্রে শূন্যকে সহকারী অঙ্ক বলা যায়। তাহলে শূন্যকে আমরা অভাব জ্ঞাপক অঙ্ক বা সহকারী অঙ্ক বলি। এই শূন্য আবিষ্কার করেছেন ভারতীয় গণিতবিদ, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। এই ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কার করেছেন। শূন্য আবিষ্কার করেছেন। সেই জন্য এই আর্যভট্টকে বলা হয় পাটিগণিতের জনক। তবে ভারতীয়রা আর্যভট্টকে গণিতের জনক বলে, কিন্তু ব্রিটিশরা আর্কিমিডিসকে গণিতের জনক বলে। তাহলে আমরা জানলাম অঙ্ক কাকে বলে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে অঙ্ক বলে, বা এই সাংকেতিক চিহ্নগুলিকে অঙ্ক বলে। সার্থক অঙ্ক কাকে বলে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে সার্থক অঙ্ক বলে। এবং শূন্যকে অভাব জ্ঞাপক অঙ্ক বলে। তাছাড়াও এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলা নিজস্ব মান রয়েছে, সেজন্য এইগুলা হচ্ছে সেজন্য এই অঙ্কগুলা প্রত্যেকটাই সার্থক অঙ্ক, কারণটা কি নিজস্ব মান রয়েছে। যাই হোক, আমরা এগুলা নিয়ে আলোচনা করার পরে আমরা সরাসরি চলে যাই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা আজকে ডেসিমেল, দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তো দশমিক সংখ্যা অর্থাৎ এই যে সংখ্যা নিয়ে আলোচনা করব, তার মধ্যে হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা।
দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয়। এখন এই সংখ্যাটা জানার আগে আমরা সর্বপ্রথম যেই সংখ্যাটা আমরা নিয়ে জানবো তার আগে আমাদের সর্বপ্রথম আলোচনায় আসে যে ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যার প্রথমেই যে আলোচনাটাই আসে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এই বাস্তব সংখ্যাটাকে আবার, এই বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে পৃথিবীতে যত মূলদ অমূলদ সংখ্যা আছে, মূলদ অমূলদ সংখ্যা আছে, অমূলদ অমূলদ সংখ্যাকে সাধারণত আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। মূলদ অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। মূলদ সংখ্যাগুলো কি আর অমূলদ সংখ্যাগুলো কি? আমরা সাধারণত যেগুলোকে ভগ্নাংশ আকারে অর্থাৎ লব এবং হর আকারে লিখতে পারি না তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। আরেকবার বলি, যেগুলোকে আমরা, যে সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি না, লব এবং হর আকারে লিখতে পারি না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে থাকি। অর্থাৎ এখানে আমি লিখে দেই যে সংখ্যা গুলোকে ভগ্নাংশ আকারে অর্থাৎ p ডিভাইডেড কিউ আকারে লেখা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা বলে। অনেকেই এখন বলে যে পি ডিভাইডেড কিউ আকারে, এটা কি? এটা বুঝি পি আর কিউ কি? এখানে আমি লিখলাম যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে অর্থাৎ পি ডিভাইডেড কিউ আকারে লেখা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। আসলে মূলদ অমূলদ নিয়ে মানুষের ব্যাপক প্রশ্ন রয়েছে। মূলদ অমূলদ নিয়ে ছাত্রছাত্রীরা ব্যাপক প্রশ্ন করে। আসলে মূলদ অমূলদ একটা সিম্পল বিষয়, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আমি বলবো যে এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো, এবং কিউ নট ইকুয়াল জিরো। এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো, কিউ এর মান জিরো নয়। সহমৌলিক সংখ্যা কাকে বলে? দুটি সংখ্যার মধ্যে একটি মাত্র গুণনীয়কের মিল থাকলে তাকে সহমৌলিক সংখ্যা বলে। এবং প্রতিটি পাশাপাশি দুটি সংখ্যা, যেমন 2 ও 3, 3 ও 4, 5 ও 6, 6 ও 7, এরকম পাশাপাশি দুটি সংখ্যা সবসময় সহমৌলিক হয়। অর্থাৎ দুটি সংখ্যা, দুই বা ততোধিক সংখ্যার মধ্যে যদি একটি মাত্র গুণনীয়কের মিল থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। আশা করি তোমরা বুঝতে পারিছো যে অমূলদ সংখ্যাটা কি, যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, অর্থাৎ পি ডিভাইডেড কিউ আকারে লেখা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো, কিউ এর মান জিরো হবে না। কারণটা কি? কিউ যদি এখানে জিরো হয় তাহলে সেখানে হবে ম্যাথ ইঁদুর, অর্থাৎ সেখানে অসংজ্ঞায়িত হবে, এটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে না। কারণটা কি? আমরা যদি বাস্তব জীবনে অঙ্কটাকে কাজে লাগাই তাহলে এখানে পি আর এখানে হচ্ছে কিউ, এটাকে বলি আমরা বস্তু। সাধারণত এটা বস্তুর সঙ্গে তুলনা করি, অর্থাৎ লবটাকে বস্তুর সঙ্গে তুলনা করি আর হরটাকে ব্যক্তির সঙ্গে তুলনা করি, ব্যক্তির সঙ্গে তুলনা করি। তো বস্তু আর ব্যক্তি, তো এখন কিউ যদি ব্যক্তি হয়, মনে করেন এই যে এখানে পি এর জায়গায়
দেখা যাচ্ছে যে অনেক সম্পদ একটা রাস্তার ধারে পড়ে আছে। সাপোজ মনে করেন রাস্তার ধারে এক বস্তা টাকা পড়ে আছে, কিন্তু কোনো ব্যক্তি সেই টাকাটা দেখেনি। যদি ব্যক্তির সংস্পর্শে না আসে তাহলে সম্পদ সেখানেই পড়ে থাকবে, অর্থাৎ সেই সম্পত্তি কার সেটা সংজ্ঞা দিয়ে প্রকাশ করা যাবে না। সেই জন্য ব্যক্তি থাকা আবশ্যক। ব্যক্তি যদি জিরো হয় তাহলে গণিতের ভাষায় এটাকে আমরা এখানে যদি কিউ ইকুয়াল টু, এখানে যদি কিউ ইকুয়াল 0 হয় তাহলে গণিতের ভাষায় আমরা বলি কিউ ইকুয়াল 0 হলে আর ফলাফল হবে ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞায়িত। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন অমূলদ সংখ্যা যে বিষয়টা, অমূলদ সংখ্যার উদাহরণটাও দিয়ে দেই, এক্সাম্পল। উদাহরণটা হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে √2, √3, √5, √7, এগুলো হচ্ছে সাধারণত অমূলদ সংখ্যার উদাহরণ। তাহলে আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে মোটামুটি জানলাম। তাহলে এই আকারের সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যার একটা আবার প্রকারভেদ রয়েছে। অমূলদ সংখ্যার একটা প্রকার রয়েছে, এক প্রকার, সেটা হচ্ছে অমূলদ সংখ্যার একটা প্রকারভেদ রয়েছে, সেটা হচ্ছে অসীম। এই অমূলদ সংখ্যাকে এক ভাগে ভাগ করা হচ্ছে, সেটা অসীম, অনাবৃত, দশমিক, ভগ্নাংশ। অসীম, অনাবৃত, দশমিক। অসীম, অনাবৃত, দশমিক সংখ্যা। এই অসীম, অনাবৃত, দশমিক সংখ্যা, অসীম জিনিসটা কি? আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে আমাদের দৃষ্টি কোনো শেষ প্রান্তে গিয়ে কি থামবে? থামবে না, তাহলে সেটাই অসীম। সেটাকে সাধারণত অসীম অনাবৃত সংখ্যা বলা হয়। আর হচ্ছে আমরা যদি এই যে আমি ঘরের মধ্যে এখান থেকে দাঁড়িয়ে যদি বোর্ডের দিকে তাকাই তাহলে আমার দৃষ্টিটা এখানে যায় ঠেকবে, তাহলে এটা হচ্ছে সসীম। যে এখানে যার শেষ নেই, আসলে যার শেষ নেই সে হচ্ছে অসীম, যার শেষ আছে সে হচ্ছে সসীম। তাহলে এখানে অসীম অনাবৃত সংখ্যা যেমন √2 এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে দেখবো যে এখানে অনেক বেরোচ্ছে অসীম এবং অনাবৃত, মানে দশমিকের পরের ঘর সংখ্যাগুলো কি হবে? এলোমেলো হবে। মনে করেন ধরেন 1.1.23, আবার 5, আবার 1.6, আবার 5.3, এরকম এলোমেলো করে আসবে, কিন্তু এগুলো অসীম থাকবে অসীম, এখানে থাকবে অসীম। তাহলে সেই সংখ্যাগুলো সাধারণত আমরা অনাবৃত দশমিক সংখ্যা বলি এবং সেটা অসীম। তাহলে আশা করি আমরা এটা বুঝলাম। এখন আমরা আসি মূলদ সংখ্যা নিয়ে। ফ্যান্টাস্টিক বিষয় হচ্ছে যে আমাদের গণিতের সবগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, সব আলোচনা সাধারণত মূলদ নিয়ে হয়। তো মূলদ নিয়ে আলোচনা করি। এই মূলদ গুলো কি? তাহলে আমরা এর আগে অমূলদ সংখ্যার সংজ্ঞা জানলাম, এবার আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা জানবো। ওটার মতোই সংজ্ঞা সাধারণত অমূলদ সংখ্যা হচ্ছে যেগুলোকে পিডিএফ কিউ আকারে লেখা যায় না, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায় না, আর এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় সকল। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় আর পিডিএফ কিউ আকারে লেখা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। যেহেতু অমূলদ সংখ্যার সংখ্যা আগে লিখে দিলাম সেজন্য এটা আর লিখতেছি না। তাহলে মূলদ সংখ্যা সাধারণত আমরা দুই ভাগে এটাকে ভাগ করি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ এই দুটা ভাগ করা হয়েছে। এখন পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কাকে বলে? সকল ধনাত্মক ও ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এটার সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক
সংখ্যা গুলোকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। আর ভগ্নাংশ কি? আমরা তো জানি ভগ্নাংশ কি, সাধারণত ভাগের অংশকে ভগ্নাংশ বলা হয়। যাই হোক, আমরা পূর্ণ সংখ্যার সংখ্যাটা জানলাম। তাহলে পূর্ণ সংখ্যার দরকার হলে খাতা কলম নিয়ে বসতে পারো, এগুলা লিখে নিতে পারো। এখন পূর্ণ সংখ্যাকে সাধারণত তিন ভাগে আমরা ভাগ করি। সংখ্যার মধ্যে যে সংখ্যাটা লিখছিলাম সেখানের মধ্যেই মোটামুটি ইঙ্গিত দেওয়া ছিল। এটা হচ্ছে ধনাত্মক, দুই নম্বর হচ্ছে শূন্য, এবং হচ্ছে তিন নম্বরটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা গুলোকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক কোনগুলা? যেগুলা হচ্ছে আমরা ধনাত্মক বুঝি। মনে করেন ধনাত্মক সংখ্যার উদাহরণ দিতে গেলে 1 2 3 এরকম ধনাত্মক সংখ্যা, অর্থাৎ যেগুলো পজিটিভ সেগুলো হচ্ছে ধনাত্মক, যেগুলো নেগেটিভ সেগুলো ঋণাত্মক। অর্থাৎ -1 -2 -3 এগুলো হচ্ছে নেগেটিভ, আর শূন্য তো শূন্যই। এগুলোকে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা বলে থাকি। তাহলে এখন ধনাত্মক সংখ্যাগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এই ধনাত্মক সংখ্যাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা, দুই নম্বর ভাগটা হচ্ছে 1, আর তিন হচ্ছে অমৌলিক বা যৌগিক। অমৌলিক বা যৌগিক সংখ্যা বলে থাকি। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা, যদি আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা লিখি, যে মৌলিক সংখ্যা, এটা যদি লিখি, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলো হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন একমাত্র ধনাত্মক মৌলিক সংখ্যা হচ্ছে 2। একমাত্র ধনাত্মক মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13 এগুলো হচ্ছে দুইটা করে গুণনীয়ক, দুইটার বেশি গুণনীয়ক থাকে না। এক এবং ওই সংখ্যা, এটা যদি আমরা গুণনীয়ক বের করি, এক এবং ওই সংখ্যা, অর্থাৎ 1 ও 2। যদি গুণনীয়ক বের করি তাহলে 1 ও 3। আবার এটা যদি গুণনীয়কগুলো বের করি তাহলে হবে 1 ও 5। এইরকম এক এবং ওই সংখ্যা, এক এবং ওই সংখ্যা, এক এবং ওই সংখ্যা এগুলো থাকলে তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম। এবার আসো এক, তাহলে কি? এক হচ্ছে ওই যে যখন আলোচনা করলাম, এক হচ্ছে সার্থক সংখ্যা, অর্থাৎ সিগনিফিকেন্ট নাম্বার, যেহেতু একের নিজস্ব মান আছে, কিন্তু মৌলিকও নয় আবার অমৌলিকও নয়, অর্থাৎ যৌগিকও নয়। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে আমাদের মনে রাখতে হবে মিনিমাম দুইটা গুণনীয়ক থাকবে, ম্যাক্সিমামও দুইটা গুণনীয়ক থাকবে, অর্থাৎ এক এবং ওই সংখ্যা, এক এবং ওই সংখ্যা, এক এবং ওই সংখ্যা। এবার আসলে অমৌলিক সংখ্যা। অমৌলিক সংখ্যা কি? অমৌলিক সংখ্যা। অমৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক থাকবে। যেমন হচ্ছে 4, 6, 8, 9। 4 এর গুণনীয়ক যদি বের করি তাহলে 1, 2, 4। 6 এর গুণনীয়ক যদি বের করি তাহলে 1, 2, 3, 6। আবার 8 এর যদি গুণনীয়ক বের করি তাহলে হবে 1, 2, 4, 8। অর্থাৎ মৌলিকের বেলায় বললাম মিনিমাম ম্যাক্সিমাম দুইটা গুণনীয়ক থাকবে, সেটা হচ্ছে এক এবং ওই সংখ্যা। কিন্তু অমৌলিক অর্থাৎ যৌগিক সংখ্যার বেলায় জানবো যে এক ও ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে, এক ও ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে।
এক ও ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক রয়েছে, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা, অমৌলিক সংখ্যা বলে থাকি। আশা করি তোমরা এই বিষয়টাতে বুঝতেছো যে মূলদ সংখ্যাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, এটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা দুই ভাগে ভাগ করা হয়, ধনাত্মক ঋণাত্মক, এবং ধনাত্মক সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়, ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য। পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়, ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, মৌলিক, অমৌলিক এবং এক। এবার আমরা ভগ্নাংশ সম্পর্কে আর একটু আলোচনা করি। সাধারণত ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা ভগ্নাংশকে দুইটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশ এটা সাধারণ ভগ্নাংশ, আর এটা বলি যেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ এটা সাধারণ ভগ্নাংশ আর এটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাকে বলে? সাধারণ ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ও হর আকারে থাকে, অর্থাৎ p/q আকারে থাকে, সাধারণত তাদেরকেই আমরা সাধারণ ভগ্নাংশ বলে থাকি। এই সাধারণ ভগ্নাংশটাকে আবার আমরা ভাগ করি, সাধারণ ভগ্নাংশটাকে আমরা ভাগ করি আবার হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, আর হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, অর্থাৎ হর বড়, লব ছোট। যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, হর বড়, লব ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, লব বড়, হর ছোট, তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশের, তাহলে অপ্রকৃত এবং প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, তাহলে প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশের আমরা আরেকটি প্রকারভেদ পাই, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ থাকে, একটি পূর্ণ সংখ্যার সঙ্গে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, সাধারণত তাদেরকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। মিশ্র ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 2 আর 3, তাহলে এটা সাধারণত কি রকম হবে? এটা হবে 3/2। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা বুঝলাম, তাহলে ভগ্নাংশ সম্পর্কে আলোচনা আমরা জানলাম যে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এবার আসো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ সাধারণত দশমিক ভগ্নাংশগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। এটা সসীম আর হচ্ছে অসীম। এটা সসীম আর এটা হচ্ছে সসীম, 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 সসীম দশমিক, সসীম দশমিক ভগ্নাংশ। আর এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর সসীম আবৃত, সসীম আবৃত ভগ্নাংশ। সসীম দশমিক বলতে কি বুঝি? আমরা সসীম দশমিক বলতে কি বুঝি? সসীম দশমিক বলতে আমরা এটা বুঝি যে 2.345 বা 2.125, আর নেই দশমিকের পরে এই তিনটা অঙ্ক 125, 2.125, তাহলে এটা হচ্ছে সসীম। আবার 5.25, এটা হচ্ছে সসীম। আরো থাকতে পারে 7, 5, 8, 9 এরকম থাকতে পারে, কিন্তু এটা শেষ আছে। দশমিকের পরে অঙ্কগুলো নির্দিষ্ট শেষ আছে, গণনা করে শেষ করা যায়। দশমিকের পর অঙ্কগুলো গণনা করে শেষ করা যায়, তাদেরকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। এবার অসীম আবৃত, অসীম আবৃত,
অসীম কি? অসীম হচ্ছে এমন একটা জিনিস যার শেষ নেই। এই 1.25, আবার 1.25, এটা হচ্ছে এরকম করে ডট ডট আছে। আবার এখানে দেওয়া আছে 2.5, আবার দেওয়া আছে 2.5, আবার দেওয়া আছে 2.5, আবার এখানে ডট ডট আছে। অসীম। তাহলে অসীম এবং আবৃত। আবৃত কি? আমরা সাধারণত আবৃত শব্দের সঙ্গে আগে থেকে পরিচিত, যারা আমরা বিজ্ঞান পড়েছি। কারণ আবৃত মানে ঢেকে রাখা, কিন্তু এখানে ঢেকে রাখা নয়। আবৃত মানে একই অঙ্ক, দশমিকের উপরে অঙ্কগুলো একই অঙ্ক বারবার আসা, মানে পুনরাবৃত্তি হওয়া। দশমিকের উপর অঙ্কগুলো বারবার আসা, পুনরাবৃত্তি হওয়া, এগুলোকে বলা হয় আহ আবৃত। এগুলো থাকলে, এরকম থাকলে বলা হয় আবৃত। তাহলে এখানে আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিকের উপর অঙ্কগুলো পুনরায় বারবার আসে, একই অঙ্ক বারবার আসে, তাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে সেই জন্য আবৃত দশমিক ভগ্নাংশ এই ভগ্নাংশ যদি আমরা লিখি, তাহলে এখানে হবে 2.125। এগুলো এরকম করে পৌনঃপুনিক দেওয়া থাকে, আর মাঝখানে অঙ্কটা পৌনঃপুনিক দিতে হয় না। এই পৌনঃপুনিক থাকলে বোঝা যাবে যে এটা আবৃত, মানে 1, 2, 5 বারবার আছে। 1, 2, 5 বারবার আছে। আর সসীম দশমিক মানে আমরা বুঝলাম যে দশমিকের পর অঙ্কগুলো নির্দিষ্ট থাকে, শেষ করা যায় কোনে। তা এটাই ছিল আমাদের আজকে সংখ্যা নিয়ে আলোচনা। তাহলে আমরা আজকে দশমিক সংখ্যা, এই 10 ভিত্তিক সংখ্যা, দশমিকের সংখ্যা হচ্ছে 10 ভিত্তিক, 10, এই নিয়ে আমি ব্যস্ত আরো আলোচনা করব ভবিষ্যতে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বাস্তব সংখ্যা জানলাম, সকল মূলদ এবং অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে, তাহলে আমরা জানলাম বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা, তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন মূলদ অমূলদ সংখ্যাগুলোকে সবগুলোকে বাস্তব সংখ্যা বলে। এখন মূলদ যেগুলা, সেগুলা হচ্ছে p/q আকারে লেখা যায়, লেখা লেখা যায়, আর এটাকে হচ্ছে লেখা যায় না। p/q আকারে এটা অমূলদ সংখ্যাটা লেখা যায় না, এবং p/q পরস্পর সমমৌলিক, ভিডিওর প্রথমে বলেছি। এবং তাহলে মূলদ সংখ্যাকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় পূর্ণ সংখ্যা হচ্ছে, আরটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, আর হচ্ছে শূন্য। ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। এবং ধনাত্মক সংখ্যা বলতে আমরা বুঝি পজিটিভ, অর্থাৎ কোনো ঋণাত্মক মান থাকবে না। দেখা যাচ্ছে যে 10 টাকা আমার থেকে আছে, এটা হচ্ছে ধনাত্মক। 10 টাকা আমার থেকে পায়, এটা হচ্ছে ঋণাত্মক। আমি একটা সিঁড়িতে উঠতেছি, আমি 10টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠলাম, তাহলে এটা ধনাত্মক। 10টা সিঁড়ি নিচে এলাম না, এটা ঋণাত্মক। দেখা যাচ্ছে যে আমি বাতাসের অনুকূলে চলতেছি, ধনাত্মক। বাতাসের প্রতিকূলে চলতেছি, তাহলে ঋণাত্মক। এইরকম করে বাতাসের বিপরীতে চলতেছি, তাহলে ঋণাত্মক। এইরকম করে ধনাত্মক ঋণাত্মক গুলো আসলে চিহ্নিত করা হয়। আর সংখ্যার ক্ষেত্রে আমি দেখাইছি যে মাইনাস থাকলে ঋণাত্মক, আর প্লাস থাকলে ধনাত্মক। আর আর হচ্ছে শূন্য। শূন্য তো আমরা আগে বলেছি, এটা একটা আছে সহকারী অঙ্ক বা অজ্ঞাপক অঙ্ক, মৌলিক সংখ্যা, আর হচ্ছে এখানে অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা। আর এক এক হচ্ছে সার্থক অঙ্ক বা সিগনিফিকেন্ট নাম্বার। এখন ভগ্নাংশ। ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ, এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা প্রকৃত এবং অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ আরেকটা প্রকারের মধ্যে আছে, সেটা হচ্ছে মিশ্র। এটা আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি ভিডিওর মধ্যে। এবং দশমিক ভগ্নাংশ দুই ভাগে ভাগ করা হয়, একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা অসীম দশমিক ভগ্নাংশ। একটা সসীম দশমিক ভগ্নাংশ, একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এখন অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এটা আমরা উদাহরণের মধ্যে প্রথমে ভিডিওর মধ্যে দেখিয়েছি। এখন সেই জন্য আমরা আরো আরো যদি ভিডিও আমরা দেখতে চাই এরকম, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।